আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। যে বিষয়গুলো বারবার আমরা বলি, বারবার মিডিয়াতে প্রচার হয়, আইসিটি টেকনোলজি যখন ছিল না। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন আশা করছি। আপনাদের দয়া আমি অনেক বেশি ভালো আছি। আসলে টেকনোলজির সুবাদে আমরা এখন অনেক কিছু সহজে আলাদা করতে পারি। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা গুজব, কোনটা সত্য। বিগত প্রায় ৩০০ বছর ব্রিটিশ ভারতে, পরবর্তী ৪৭ থেকে ৭১, এবং স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান পর্যন্ত, এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী কিভাবে কিভাবে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, ভুটান, সিকিম এবং বাংলাদেশের উপর আগ্রাসন, আধিপত্যবাদ এবং তাদের যে কোনো ব্যবস্থা তারা চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সে অপচেষ্টা কিন্তু নতুন নয়। তবে এই জেনারেশন এবং এই প্রজন্ম, তরুণ থেকে শুরু করে বৃদ্ধ, নবীন প্রবীণ, সকলে আমরা এই বিষয়ে একমত। এবং কিন্তু গুজবের মাধ্যমে, যদিও বা গুজবের মাধ্যমে আমরা অনেকটা পিছিয়ে থাকি, আমরা অনেকটা সন্দিহান, কনফিউশনে থাকি আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। একটা বিষয় যখন ভুলভাল প্রচার হয়ে যায়, মানে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতে, প্রথমেই যেটা আমাদের মানে মেধা, আমাদের আমাদের ব্রেনের মধ্যে যেটা চলে আসে, আমরা সেটাকেই সত্য বলে মেনে নিই। পরবর্তীতে ২-৪ দিন পর সেটা ফ্যাক্ট চেকের মাধ্যমে বা ফ্যাক্ট চেকের বদৌলতে আমরা জানতে পারি যে না, আসলে সেটা মিথ্যা। ছোট্ট একটা ঘটনা টানি। ভারত ২০০০ জুলাই বিপ্লবের পর একটা ঘটনাকে বাংলাদেশের মন্দিরের হামলা বলে তারা চালিয়ে যায়। ডিসেম্বরের ৮ তারিখ ২০২৪ সালে তাদের ভারতীয় মিডিয়াতে সেটা প্রখরভাবে তারা প্রচার করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এবং আজবের বিষয় হচ্ছে, সকলে খেয়াল করবেন যে ঘটনাটা ২০২১ সালের, ভুল না করে থাকি, ৫ তারিখ, আগস্টের ৫ তারিখ ২০২১ সালে ভারতের একটা ঘটনা, ভারতের নির্যাতনের একটা ঘটনা, সেটা কিনা ২০২৪ সালের ১২ই ডিসেম্বর জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ভারতীয় মিডিয়াতে তারা প্রচার করে সেটা বাংলাদেশের। আমরা কিনা সনাতন ধর্মের অথবা হিন্দুদের উপরে বাঙালি মুসলমানরা অথবা তৌহিদি জনতা তাদের উপর আক্রমণ করছে, এইভাবে তারা প্রচার করে। এই মুহূর্তে যারা আমরা ১৮ কোটি জনগণ, সচেতন সমাজ, যারা আমরা ফেসবুক ইউজ করি অথবা যে কোনো ধরনের টেকনোলজি ইউজ করি, আমরা সকলেই জানি এবং সকলেই বুঝতে সক্ষম হয়েছি, জানতে সক্ষম হয়েছি যে ভারত বিগত ৩০০ বছর কিভাবে তারা ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে, নাটকের মাধ্যমে, তারা তাদের সংস্কৃতির মাধ্যমে এবং এক প্রকার তারা পেশি শক্তি, তারপর হচ্ছে যে তাদের অস্ত্র শক্তি, মানে সশস্ত্রের মাধ্যমে খুন করে, তারা তাদের সাহিত্যের মাধ্যমে তারা জোর করে তাদের সকল সংস্কৃতিগুলো আমাদের বাঙালি এবং বাংলাদেশের উপর চাপিয়ে দেয়। যদিও বা সেটা আমরা বিগত ২০ বছর বা ২৫ বছর আগে আমরা অতটা জানতে পারতাম না। কারণ হচ্ছে আমরা সকলেই ইতিহাসের বই পড়তাম না। আমাদের যদি এখন ১০ কোটি জনগণ পড়াশোনা করে বা অথবা ৫ কোটি ছাত্র থাকে, আমরা ধরে নিই যদি আমরা ৫ কোটি যারা ছাত্র পড়াশোনা করি, সকলে কিন্তু ইতিহাসের বই পড়তো না। বিভিন্ন রকম ম্যাগাজিন অথবা ক্রুসেড বই অথবা যেভাবে আসলে ৫ কোটি মানুষ তো মিনিমাম ২০ ইন্টারেস্টিং অবস্থায় বিভক্ত, এক একজন এক একটা বই পড়তো। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জগতে যে মতের বা মানে যে মনেরই হোক, সকলে কিন্তু ফেসবুক অথবা যে কোনো ইনস্টাগ্রাম অথবা টুইটার অথবা আমরা আমাদের স্যাটেলাইট টিভির মাধ্যমে, পত্রিকার মাধ্যমে জানতে পারি। ২০ বছর বা ১৫-২০ বছর আগে সে সৌভাগ্য বা সে পদ্ধতি ছিল না, যেটার কারণে অজস্র অসংখ্য লক্ষাধিক বই আছে ইতিহাসের ভারতের আগ্রাসনের উপর, ভারতের নির্যাতনের উপর, ভারতের খুনের উপর, কিভাবে তারা হিন্দু মুসলিমের সম্পদ
লুটপাট করত, কিভাবে তারা মুসলিমকে নিধন করত, মুসলিমের যে ধর্মীয় অনুভূতি বিশ্বাস, তাদের মুসলমানদের যে দৃঢ়তা, বিশ্বাসের যে দৃঢ়তা গভীরতা, সেটাকে নির্মূল করার জন্য তাদের যে চক্রান্ত, কত অপকৌশল, কতভাবে যে তারা মুসলমানদেরকে খুন করছে, মুসলিমের সংস্কৃতি সভ্যতা ইতিহাস বন্ধন, আমরা সকল ধর্মের সাথে যে কিভাবে কতটা সুন্দরভাবে সম অধিকার আদায়ের মাধ্যমে সমঝোতা করে এই পূর্ব বাংলায় আমরা বসবাস করতাম, সেটার মধ্যে বিভাজন তৈরি করার জন্য প্রায় সেটা নতুন বিষয় না। ভারত গত 300 বছর, প্রায় 300 বছর আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা এবং আমরা যে আমাদের মধ্যে এটা প্রচার করার চেষ্টা করে যে মুসলিম তৌহিদি জনতা মৌলবাদ অথবা পশ্চিম পাকিস্তানি হয়ে যাওয়ার যে অপকৌশল তারা চালায়, অপপ্রচার, আমরা মানে বাঙালিরা পশ্চিম পাকিস্তানি হয়ে যাচ্ছি, বাঙালিরা মৌলবাদী হয়ে যাচ্ছে, বাঙালিরা জঙ্গি। কিন্তু তাদের যে এই প্রচার, তাদের যে এই অপপ্রচার, তাদের এই চক্রান্ত, এটা নতুন নয় এবং তারা এটাতে বেশ সফল। আমাদের মধ্যে হিন্দু নয়, বরং আমরা ইতিমধ্যেই আমাদের আলেম সমাজ বিভক্ত, আলেম সমাজ যেখানে ভয়ঙ্করভাবে বিভক্ত, আলেম সমাজের মধ্যে যেখানে একতা নাই, সেখানে অন্য ধর্মের বা অন্য মতের সাথে কিভাবে ঐক্যবদ্ধ থাকবে বা কিভাবে মিলমিশ থাকবে। দেখুন, জুলাই পরবর্তী সময় গত 9 মাস বা 10 মাস তারা যেভাবে নোংরাভাবে গুজব ছড়িয়েছে, সেটা আমাদের 18 কোটি 20 কোটি মানুষ, পুরো বিশ্ব এখন সেটা সাক্ষী। এই গুজবের জনক ভারত, এই গুজবের জনক আওয়ামী লীগ এবং খুনি হাসিনা পতিত সরকার। সেটা বোঝার আমাদের আর বিন্দুমাত্র বাকি নেই। দেখেন, জুলাই আন্দোলনের সময় তারা কতগুলো হিন্দুকে খুন করছে। খুনি হাসিনার সন্ত্রাসীরা, খুনি হাসিনার পুলিশ বা রেজিম কত ভয়ঙ্করভাবে গুলি করে হত্যা করছে, সেগুলো কি তখন ভারতীয় মিডিয়া প্রচার করছে? তখন কিন্তু খুব চুপচাপ ছিল। গত 15 বছর স্বর্ণা দাস, ফেলানির মতো সীমান্তে অনেক হিন্দুদেরকে খুন করছে ভারতীয় বিএসএফ বাহিনী। তখন কিন্তু ভারতীয় মিডিয়াতে অথবা বাংলাদেশের মিডিয়াতে তখন কোনো রকম প্রচারণা হয়নি, নীরব ভূমিকা পালন করছিল। এই সন্ত্রাস, এই জঙ্গিবাদ এবং এই জানোয়ারদের থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সকল ধর্ম মত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। আমরা আমাদের সংস্কৃতি সভ্যতা, আমাদের ইতিহাস, আমাদের সাহিত্য, আমাদের চলচ্চিত্র, আমাদের নাট্যকলা, চারুকলা, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের ইতিহাসকে সজীব এবং স্বচ্ছ রাখার জন্য একসাথে কাজ করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে, জুলাই আন্দোলনের পরবর্তী সময় কিভাবে তারা প্রপাগান্ডা গুজব ছড়িয়েছে। এখনো পর্যন্ত এই আওয়ামী লীগ খুনি সন্ত্রাসীরা ভারতে বসে তারা দেখেন একটা, যারা কিনা 24 ঘন্টা চেতনা, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধ এই বলে মুখে ফেনা তুলতো, সেই দলের মধ্যে সবচাইতে বেশি রাজাকার। তাদের বেশিরভাগ নেতা অথবা নেতার পরিবার, দাদা বা তাদের বাবা রাজাকার ছিল। বেশিরভাগ রাজাকারের সন্তান অথবা রাজাকার হচ্ছে আওয়ামী লীগ। সেটা ইতিমধ্যেই প্রায় 2 লক্ষ রাজাকার, যাদেরকে আমরা নতুন মুক্তিযোদ্ধা, যে ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্যাজেট বাতিল করার জন্য ইতিমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়েছে। এখনো পর্যন্ত মিডিয়া এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে ধরলে অথবা তাদেরকে আইনের আওতায় আনলে মিডিয়াগুলো, যে আওয়ামী দোসর বা ভারতীয় দোসর মিডিয়াগুলো এখনো বলছে মুক্তিযোদ্ধা। খুব কষ্টের বিষয়। ভুয়া মুক্তিযোদ্ধা ইকুয়াল টু হচ্ছে রাজাকার, সেটা সকলকে বুঝতে হবে। অর্থাৎ রাজাকার সবচাইতে, সন্ত্রাস সবচাইতে বেশি হচ্ছে আওয়ামী লীগে। এবং যারা মুসলিম, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, একদিকে হচ্ছে চেতনা, মুক্তিযুদ্ধ, মানে মুক্তিযুদ্ধের চেতনা যারা সবসময় বলে, নিজের ঢোল যারা নিজে পেটায়, তারা যেভাবে ইতিমধ্যে সকলের সামনে দৃশ্যমান এবং প্রকাশিত হয়েছে যে তারা মুক্তিযুদ্ধ না, তারা রাজাকার। অন্যদিকে মুসলমানদের মধ্যে যারা 24 ঘন্টা আমরা সুন্নি বলে, তারাও কোন ধরনের সুন্নি সেটাও এক সময় এবং ইতিমধ্যেই সকলের সামনে প্রমাণিত। আমরা কিছু বিষয় খেয়াল করি। নবীনগরে যে মনীন্দ্র কুমার,
যাকে হত্যা করছিল পুলিশ, অর্থাৎ হাসিনার পুলিশ। এরপর হচ্ছে যে হবিগঞ্জের রিপন চন্দ্র শীল, 5ই আগস্ট হাসিনার পুলিশ তাকে খুন করে। সেটা কি ভারতীয় গণমাধ্যম, কোনো গণমাধ্যমে তখন কি প্রচার করছে যে হাসিনা হিন্দুদেরকে খুন করছে? স্বর্ণা দাস, ফেলানি, তাদের খুনের পরেও ভারতীয় মিডিয়া কোনোভাবে প্রচার করে নাই। তাহলে আমরা এতটুকু নিশ্চিত যে ভারত হিন্দুদের জন্য মায়া কান্না করে না। তারা মূলত তাদের জন্য, তাদের অন্তরে, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের মনে কখনোই হিন্দুদের জন্য তাদের ধর্মীয় অনুভূতি কাজ করে না। তারা সবসময় দেশকে সেকেন্ড হোম, যাকে আমরা রাজনীতির ভাষায় বলছি কলোনি, অর্থাৎ ভারত বাংলাদেশকে সবসময় কলোনি হিসেবে ট্রিট করত। কলোনি বহুভাবে হয়, অর্থাৎ ফ্রান্স আফ্রিকার ছোট রাষ্ট্র, যেভাবে আফ্রিকার ছোট করে বলে রাখি, আফ্রিকার ছোট রাষ্ট্র বুরকিনা ফাসো, যে বুরকিনা ফাসোকে কলোনি হিসেবে ট্রিট করত ফ্রান্স, সেখানকার বর্তমান যিনি প্রধান সেনাবাহিনীর ইব্রাহিম হাউর, সে কলোনিয়াল সিস্টেম থেকে ফ্রান্সকে বিতাড়িত করে বুরকিনা ফাসোকে পুরা বিশ্বের মাঝে বুক ফুলিয়ে এবং স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছে। আমরাও ইব্রাহিম থাউরের মতো আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আমরা ভারতীয় আগ্রাসন, ভারতীয় নির্যাতন, খুনি, সন্ত্রাস, জঙ্গিবাদের দল আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র গত 9 মাসে যেভাবে রুখে দিয়েছি, নির্মূল করেছি, আগামীতেও আমরা এই ভারতের এবং আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ এবং এই আধিপত্যবাদকে রুখে দিব। ভারত সবসময় শুধুমাত্র মুসলিমকে নয়, তারা সকল ধর্ম মতের বিরুদ্ধে গিয়ে খুন, নির্যাতন চালিয়েছে, যেটা গত 300 বছরের ইতিহাস সেটাই বলে। অজস্র অসংখ্য ইতিহাসের বই আছে। আমাদের একটাই অভ্যাস, আমরা ভুলে যাই, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। অনুরোধ করব, আমার ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব, যেটার একটা সামারি পেয়ে যাবেন দীপক কুমার গোস্বামীর করা একটা ডকুমেন্টারিতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সালামু আলাইকুম।